কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরকে আমরা সকলেই চিনি সিলিকন ভ্যালি অব ইন্ডিয়া বলে। আর এই ব্যাঙ্গালোরে অনেকেই এসে থাকেন ডাক্তার দেখানোর জন্য, আবার কেউ বা এসে থাকেন ওয়েদার পরিবর্তনের জন্য, আবার অনেকে আসে অফিসের কাজে। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনের আশেপাশের কিছু সাইট সিন, যেগুলি আপনারা খুব সহজে অল্প সময়ে অটো বুক করে ঘুরে নিতে পারেন। আজ আমরা কি দেখব সেটা বলে দেই আপনাদের। তিরুমালা তিরুপতি দেবস্থান, বেঙ্গালুরু প্যালেস, ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল, বিধানসৌধ, লালবাগ বোটানিক্যাল গার্ডেন। আর এর সাথে আপনারা ঘুরে যেতে পারেন বেঙ্গালুরু ইস্কন টেম্পল, যেটা আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা বেঙ্গালুরু ইস্কন টেম্পলের ভিডিওটা এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে আসতে পারেন। আর বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের যাত্রায় আমাদের প্রথম স্পট হলো তিরুমালা তিরুপতি দেবস্থান। ভিডিও শুরুতে আমি যেই সকল জায়গার কথা বললাম, এগুলো ঘুরতে অটোতে কত টাকা নেবে সেটা আমি আপনাদের বলবো এই স্পটটা দেখিয়ে। এই তিরুমালা তিরুপতি দেবস্থান মন্দির সপ্তাহে প্রতিদিন সকাল 7:30 খোলা হয় এবং বন্ধ হয় রাত্রি 8টার সময়। এই মন্দিরে আপনি বিনামূল্যে প্রবেশ করতে পারেন। আর এই খোলা এবং বন্ধ হওয়ার মাঝে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন সময়ে 30 মিনিটের জন্য বন্ধ থাকে। সেই সমস্ত কিছু ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর এই মন্দিরের ভেতরে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনাকে ভেতরে চাক্ষুষ দর্শন করেই বাইরে বেরিয়ে আসতে হবে। তাই আমি বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কেমন। এবার আসি এই সমস্ত জায়গাগুলো ঘুরতে কত খরচ হবে এবং কিভাবে আসবেন। এসএমভিটি বেঙ্গালুরু স্টেশন থেকে আপনি যদি অটো ভাড়া করেন তাহলে অটো আপনার কাছ থেকে 1500 টাকা নেবে এবং এই সমস্ত জায়গাগুলি ঘুরিয়ে আপনাকে আবার এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে ছেড়ে দেবে। তবে এখানকার অটোওয়ালাগুলো একটু বেশি দাম বলবে। আপনারা অটোতে ওঠার আগে দরদাম করে উঠবেন। আর গাইড নেওয়ার কোনো দরকার নেই। যারা অটো চালক রয়েছেন ওনারা আপনাদের গাইড করে ঘুরিয়ে দেবে। আর আমি যেই অটো চালকের অটোতে ঘুরছি তার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বেঙ্গালুরু প্যালেসে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেঙ্গালুরু প্যালেসের একদম সামনে। এবার গেট দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এটা হলো প্যালেসে ঢোকার টিকিট কাউন্টারের লাইন। আপনি কার্ড বা ক্যাশের মাধ্যমে পেমেন্ট করে ঢোকার জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন। এখানকার প্রবেশ মূল্যটা একটু বলে রাখি। ভারতীয়দের জন্য 240 টাকা জনপ্রতি এবং বিদেশিদের জন্য 480 টাকা জনপ্রতি। আর আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান তার জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। সেই চার্জটা আপনাকে বলে রাখি। মোবাইল ক্যামেরার জন্য 300 টাকা, স্টিল ক্যামেরার জন্য 710 টাকা আর ভিডিও ক্যামেরার জন্য 1480 টাকা আপনাকে কাউন্টারে পেমেন্ট করতে হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্যালেসের গ্রাউন্ড ফ্লোরের হল রুমে। আপনি এখানকার প্রতিটি দেওয়ালে নানান ধরনের নকশা, পুরনো যুগের ফটো এবং দেব দেবতাদের মূর্তি দেখতে পাবেন। এখানে ফ্রিতে অডিও গাইডও পাওয়া যায়। এটা একটা বিশেষ সুবিধা। এটার জন্য আপনাকে 1 টাকাও এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এই অডিও রেকর্ড নেওয়ার জন্য আপনাকে অরিজিনাল গভর্নমেন্ট আইডি কার্ড কাউন্টারে জমা রেখে নিতে হবে। কি ভাষায় গাইড অ্যাভেলেবেল রয়েছে তার একটা ব্যানার এখানে রয়েছে। আপনি যেই ভাষা বুঝতে পারবেন সেই ভাষাটাই ওনাদের বলবেন, ওনারা আপনাকে সেভ করে দেবে। তবে গাইডের লিস্টে বাংলা ভাষা কিন্তু অ্যাভেলেবেল নেই।
ওনারা আপনাকে একটা ফোন, একটা হেডফোন এবং একটা রিসিপ্ট কপি দেবে গাইডের জন্য। তবে এটা কিন্তু মাত্র 1 ঘন্টার জন্য। আপনার যখন ঘোরা সম্পূর্ণ হয়ে যাবে তখন ওই রিসিপ্ট কপিটা কাউন্টারে দেখিয়ে আপনাকে ফোন এবং হেডফোনটা জমা দিতে হবে। তারপর আপনার জমা থাকা গভর্নমেন্ট আইডি কার্ড ফেরত পাবেন। বেঙ্গালুরু প্যালেস টিউডর স্থাপত্য শৈলীকে প্রতিফলিত করে। এই প্যালেসের কমপ্লেক্স এবং বাগানসহ প্রায় 454 একর এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। 19 এবং 20 শতকের অনেক বিখ্যাত চিত্রকর্মকে আশ্রয় করে গড়ে উঠেছে এই প্যালেস। এই প্যালেসের প্রতিটি দেওয়ালে রয়েছে ভারতের বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার কাজ। এই দেওয়ালের চিত্রগুলি শক্তিশালী ওয়াদিয়ার রাজবংশের বিভিন্ন প্রজন্মের বর্ণনা করে। এই রকম ছবির একটি বিস্তৃত সংগ্রহ প্রাসাদের আরেকটি আকর্ষণীয় জিনিস। এমনকি এই চিত্রগুলি কয়েক শতাব্দী ধরে ব্যাঙ্গালোরের বিবর্তনের আভাস দেয়। এখানকার সব কিছুই সীমাহীন আর্চ ডেকো ডিজাইনের বর্ণনা করে। বেঙ্গালুরু প্যালেস একটি প্রধান পর্যটন গন্তব্য ছাড়াও এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রক শো এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার লন্ডনের উইন্ডসর ক্যাসেলের অনুপ্রেরণায় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এখানকার প্রতিটি ফ্লোরে ফ্লুরোসেন্ট নীল সিরামিক টাইলস আর গ্রানাইট আসন দিয়ে সজ্জিত। এটি একটি রূপকথার বলরুমও বলতে পারেন। এই প্যালেসের প্রতিটি দেওয়ালে অনেক পুরানো দিনের ছবি এবং অনেক দেব দেবতাদের মূর্তিও দেখতে পাবেন আপনারা। এখানে একটা লাইব্রেরি আছে যেটা এখন বন্ধ রয়েছে, তবে লাইব্রেরির বই কিন্তু যথাযথ স্থানে রয়েছে। এই প্যালেস দেখতে আসার আগে একটা উইকিপিডিয়াতে পড়েছিলাম, এই প্যালেস বর্তমানে যে এলাকায় রয়েছে এটা মূলত বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট শহরের একটি স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড জন গ্যারেটের জায়গা। নাবালক মহারাজার ব্রিটিশ অভিভাবকরা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের সঞ্চিত তহবিল দিয়ে এলাকাটি কিনেছিলেন যাতে তার শিক্ষা ও প্রশাসনিক প্রশিক্ষণ সহজে হতে পারে। আবার অনেক উইকিপিডিয়াতে লেখা রয়েছে এই প্যালেসটা নির্মাণ করেছিলেন এই রেভারেন্ড জন গ্যারেট। কোনটা সত্যি কোনটা মিথ্যা তা আমার জানা নেই। এই প্যালেস যখন নির্মাণ করা হয়েছিল এখানকার দেওয়ালে নাকি প্রায় 3000টিরও বেশি নকশা ছিল। তার মধ্যে 1000টির মতো নকশা এখানকার দেওয়ালে বর্তমানে মজুদ রয়েছে। প্যালেস 19 শতকের হওয়ার জন্য বাকি নকশাগুলি নষ্ট হয়ে গেছে, পরে সেগুলি আর্টিস্ট দ্বারা আর উদ্ধার করা যায়নি। ব্যাঙ্গালোরের এই প্যালেসের মালিকানা অনেক আইনি কার্যক্রমের মধ্য দিয়ে গিয়েছে। বর্তমানে এটি মহীশূর রাজপরিবারের বংশধর শ্রীকান্ত দত্ত নরসিংহরাজ ওয়াদিয়ারের মালিকাধীনে রয়েছে। এই রাজার গ্রাউন্ড ফ্লোরে একটা অফিসও রয়েছে। প্রাসাদটি 1878 খ্রিস্টাব্দে তৈরি হলেও 2005 সালে জনসাধারণের জন্য এর দরজা খোলা হয়েছিল। প্যালেসে ঢোকার জন্য প্রবেশ মূল্য এবং ভিডিও রেকর্ডিং মূল্য বেশি হলেও প্যালেসে কিন্তু দেখা এবং জানার জন্য অনেক কিছুই রয়েছে। আপনারা যারা আসবেন ওই অডিও রেকর্ড গাইডটা সংগ্রহ করে নেবেন, তাহলে আর গাইডের দরকার পড়বে না। এটার মাধ্যমেই আপনাদের এই প্যালেসের অজানা ইতিহাস জানা হয়ে যাবে। প্যালেস ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর আমি অডিও গাইড রেকর্ডটা নেইনি, তার কারণ হলো আসার আগে উইকিপিডিয়াতে একটু পড়াশোনা করেই এসেছিলাম, তাই আর দরকার পড়ল না। এটাই এই প্যালেসের বর্তমান মালিকাধীন মহীশূর রাজপরিবারের বংশধর শ্রীকান্ত দত্ত নরসিংহরাজ ওয়াদিয়ারের অফিস। এই শ্রীকান্ত দত্ত নরসিংহরাজ ওয়াদিয়ার জন্মগ্রহণ করেছিলেন 1953 সালে এবং মারা গেছেন 2013 সালে, যেটা এখানকার সাইনবোর্ডে লেখা রয়েছে। এই রাজার অফিসের ভেতর অনেক পুরানো দিনের নথি, আসবাবপত্র গুছিয়ে রাখা হয়েছে। ভেতরে ঢোকা নিষিদ্ধ, তাই বাইরে থেকে যতটা পারছি
দেখিয়ে দিচ্ছি। এই যে বাইরের হলটা দেখছেন, এই জায়গাটা সকলের প্রিয়। এখানে দাঁড়িয়ে সবাই দেখছি ফটো তুলছে। এই জায়গাটা মহারাজ জয়চামরাজের রাজত্বকালে আলাদা করে সংযোজন করা হয়েছিল। প্যালেস দেখা সম্পূর্ণ। চলে এসেছি প্যালেসের বাইরে। একটা ভালো জিনিস আপনাদের দেখাবো বলে। প্যালেসের সামনের দিকে পুরো দেওয়ালে এই রকম লতাপাতা দিয়ে ঢাকা রয়েছে। তবে এটা কিন্তু আর্টিফিশিয়াল লতাপাতা নয়, এটা পুরো প্রাকৃতিক উপায়ে সৃষ্টি লতাপাতা। এখানে আসার আগে আমাদের অটোচালক বলেছিলেন, যারা নাকি বিলাসবহুলভাবে জীবনযাপন করে তাদের বিবাহ এখানে হয়। তবে সেটা চোখের সামনে না দেখলে বুঝতেই পারতাম না। বিয়েতে ইনভাইটেড যত অতিথি এসেছে প্রত্যেকের দামি দামি ব্র্যান্ডের পার্সোনাল গাড়ি রয়েছে। আমরা বাবু গরিব মানুষ, আমাদের বিয়ে ওই কোনো এক তুলসী গাছের নিচেই হবে। আমাদের এসব ভেবে লাভ নেই। যাই হোক, এই প্যালেসের সামনে একটা সুন্দর বাগানও রয়েছে। আর প্যালেসের মাঠে নাকি প্রতি বছর বড় বড় ফরেনার আর্টিস্ট আসেন কনসার্ট করার জন্য। চলুন আমাদের পরবর্তী স্পটের দিকে এগিয়ে যাওয়া যাক। আজকের যাত্রায় আমাদের পরবর্তী স্পট হলো ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল পার্ক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল পার্কে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল পার্কের প্রবেশ গেটে। এই পার্ক সপ্তাহে প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য ভারতীয় এবং বিদেশি উভয়ের জন্যই মাত্র 15 টাকা এবং 12 বছরের নিচে বাচ্চারা বিনামূল্যে প্রবেশ করতে পারে। এই ন্যাশনাল মিলিটারি পার্ক হলো জনগণ এবং সরকারের একটা শ্রদ্ধা। যারা জাতির সেবায় মারা গেছেন সেই সব শহীদ পরিবারের সদস্যদের সম্মান করার জন্য এই পার্ক তৈরি করা হয়েছে। এই পার্কের ডিজাইন করেছেন নিশা ম্যাথু ঘোষ এবং সৌমিত্র ঘোষ। এই পার্কটি ভারতের স্বাধীনতার পর জাতির জন্য প্রাণ দেওয়া যুদ্ধবীরদের উৎসর্গ করে তৈরি করা প্রথম স্মৃতিসৌধ। এই উচ্চভিলাষী পার্কের প্রকল্পটি 2009 সালে ঘোষণা করা হয়েছিল, কিন্তু নানা আইনি বাধা বিপত্তির মধ্য দিয়ে 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। সামরিক বা প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরঞ্জামের প্রদর্শনী রয়েছে এই পার্কে। এই পার্কে প্রায় 15টি সামরিক ও প্রতিরক্ষা প্রদর্শনী রয়েছে, যেটা জনগণের কাছে চিত্তাকর্ষক হয়ে উঠেছে। যুদ্ধের সময় ব্যবহৃত উড়োজাহাজ, হেলিকপ্টার, যুদ্ধবিমান, জাহাজ তারই কিছু জিনিস এখানে রয়েছে। এছাড়া আমাদের দেশের বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা রকেটের কিছু নিদর্শন এখানে দেখতে পাওয়া যাবে। আমি অনেককে বলতে শুনেছি পার্ক মানে প্রেম নিকেতন কেন্দ্র। পার্কে যায় প্রেম করতে, পার্কে খারাপ খারাপ কাজ হয়, পার্কে গাছ আর বাচ্চাদের খেলাধুলা সরঞ্জাম ছাড়া আর কি দেখব। এসব চিন্তাধারা ছেড়ে ব্যাঙ্গালোরের এই ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল পার্কে একবার ঘুরে যান, তাহলেই বুঝতে পারবেন ভারতবর্ষে এমন কিছু পার্ক রয়েছে যেখানে এসব খারাপ কাজ ছাড়াও যারা দেশের জন্য জীবন বলিদান দিয়েছে তাদের উদ্দেশ্য করেও বানানো হয়েছে। আর এত কিছু দেখানোর মাঝে একটা ভালো জিনিস চোখে পড়ল, সেটা হলো এখানে পাথরের উপর কত সুন্দর খোদাই করে লেখা রয়েছে ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল বেঙ্গালুরু বলে। যারা দেশপ্রেমিক লোক বা দেশকে ভালোবাসেন তারা যদি এই জায়গাটাতে আসেন তাহলে সত্যিই খুব ভালো লাগবে আপনাদের। পুরো পার্কের মধ্যে এই জায়গাটা একটু বেশি স্পেশাল। সেটা কেন তার কারণটা আপনাদের দেখানোর পর আপনারা নিজেরাই বলবেন জায়গাটা কী কারণের জন্য বেশি স্পেশাল। 7.5 একর জমিতে নির্মিত এই ন্যাশনাল মিলিটারি মেমোরিয়ালে 22,000-এরও বেশি সৈনিক যারা জাতির জন্য লড়াই করে তাদের জীবন দিয়েছেন তাদের নাম
এই স্মৃতিসৌধের দেওয়ালে ফলক দিয়ে খোদাই করে রাখা হয়েছে। যারা দেশের হয়ে এই বলিদান দিয়েছেন তাদের অবদান আজও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই পার্কটি প্রভাবশালী এবং ঐতিহ্যবাহী শক্তি, যা আগত জেনারেশনের প্রতি সাহস এবং সেই সাথে শহীদ সৈনিকদের প্রত্যয়ের প্রতীক গড়ে তুলবে। আর এই ফলকের ঠিক পাশেই একটি 207 ফুট উচ্চতা বিশিষ্ট পতাকা পোলও রয়েছে। অনুমিতভাবে ভারতের সবচেয়ে উঁচু পতাকা পোল বলে মানা হয়। এখানে জাতীয় পতাকা সবসময় উত্তোলিত থাকে এবং পুরো এরিয়াটাতে ভালোভাবে আলোকিত করা থাকে। এই ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল পার্কের ঠিক পাশেই রয়েছে ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেন। এই দুটো জায়গাতে ঢোকার প্রবেশ মূল্য টোটাল 15 টাকা। অনেক সময় আলাদা আলাদা নেয়, আবার অনেক সময় একসাথেও নিয়ে নেয়। ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল পার্কের জন্য 5 টাকা এবং ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেনের জন্য 10 টাকা, টোটাল 15 টাকা প্রবেশ মূল্য। চলুন তাহলে পরবর্তী স্পটের দিকে যাওয়া যাক। সময়ের অভাবে ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেনে প্রবেশ করা সম্ভব হয়ে ওঠেনি, তবে সময় পরিবর্তনের সাথে সাথে আকাশে ঘন কালো মেঘ জমে এসেছিল। আর এই সব কিছুর মধ্য দিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের জার্নির চতুর্থ স্পট, ব্যাঙ্গালোরের বিধানসৌধতে। এই বিধানসৌধ সারা বছরই এই রকম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আপনার যখন ইচ্ছে হবে এখানে আসবেন, দেখবেন, ফটো তুলে চলে যাবেন। আর আপনারা সকলেই জানেন এই বিধানসৌধের ভেতরে পারমিশন ছাড়া ঢুকতে দেবে না, তাই বাইরের থেকে দর্শন করেই চলে যেতে হবে। এই বিধানসৌধ স্থাপন করেছিলেন ভারতের তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী শ্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তৎকালীন মুখ্যমন্ত্রী কেসি রেড্ডি 13 জুলাই 1951 সালে এই বিধানসৌধের প্রথম ইট স্থাপন করেন। এই বিধানসৌধ নির্মাণ করতে প্রায় 5 বছর সময় লেগেছিল এবং 1956 সালে ভারতের বৃহত্তম আইনসভা ভবনে পরিণত হয়। 45টি ধাপ, 200 ফুট চওড়া, 70 ফুট গভীর এবং প্রায় 150 ফুট লম্বা বিশিষ্ট ব্যাঙ্গালোরের এই বিধানসৌধ পর্যটকদের একটি বিশেষ আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এই 60 একর এলাকা জুড়ে বিস্তৃত বিধানসৌধতে 172টি কক্ষ রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে গ্রানাইট এবং পেরিফেরি দিয়ে তৈরি। মেঝা এলাকা প্রায় 47,000 বর্গমিটার বিস্তৃত। সবথেকে অবাক করা বিষয় কি জানেন? এই বিধানসৌধ নির্মাণ করার জন্য প্রায় 5,000-এরও বেশি শ্রমিক লেগেছিল এবং 1,500-এরও বেশি পাথর কাটা শ্রমিক লেগেছিল। এই বিধানসৌধের উল্টা দিকেই ছিল কর্ণাটকের হাইকোর্ট। বিধানসৌধ দেখা কমপ্লিট। চলুন এবার পরবর্তী স্পটের দিকে যাওয়া যাক। আর অটোতে ওঠার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিমুখর দিনকে সাথে রেখে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের যাত্রার শেষ স্পট, লালবাগ বোটানিক্যাল গার্ডেন। আর আমরা রয়েছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনের 3 নম্বর গেটে। তবে বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। একটা কথা আপনাদের সকলকে বলে রাখি, এখানকার প্রতিটা স্পটে কিন্তু গাড়ি পার্কিংয়ের চার্জ লাগছে। এখানকার অটোওয়ালারা যদি আপনাকে এই গাড়ি পার্কিংয়ের চার্জ চায় তাহলে একদম দেবেন না। এই পার্কিং চার্জ কিন্তু ওই 1,500 টাকার মধ্যে ধরা আছে। আমার সামনে একটা ছোট টিলা রয়েছে, চলুন ওপরে উঠে দেখা যাক কি রয়েছে এর ওপরে। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের টোটাল 4টে গেট রয়েছে। আর এটা কিন্তু লালবাগ মেট্রো স্টেশনের একদম পাশেই রয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর জেলায় অবস্থিত এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন। লালবাগ কথার অর্থ হলো লাল বাগান। এই গার্ডেনে 200 বছরেরও বেশি ইতিহাস রয়েছে। টিলার ওপরে কিছু খাবারের দোকান রয়েছে।
এবং তার সাথে রয়েছে একটা ছোট্ট মন্দির। তবে বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা বেশ পিচ্ছিল হয়ে আছে, একটু সাবধানে চলাফেরা করবেন। হায়দার আলীর দালাভাইশিপের সময় এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা হয়েছিল। 1760 সালে হায়দার আলীর হাত ধরে এই বাগান নির্মাণের কাজ শুরু হলেও টিপু সুলতান এই বাগান নির্মাণের কাজ সম্পূর্ণ করেছিলেন। স্বাধীনতার আগে ব্রিটিশ সুপারিনটেনডেন্টদের অধীনে পরিচালিত হয়েছিল এই বাগানটি। এই পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 25 টাকা জনপ্রতি এবং 12 বছরের নিচে বাচ্চারা বিনামূল্যে প্রবেশ করতে পারে। আর একটা কথা আপনাদের বলে রাখি, সাথে করে খাওয়ার বাচ্চার খেলনা জাতীয় জিনিস, স্টিল ক্যামেরা নিয়ে আসবেন না, ভেতরে কিন্তু অ্যালাউ নেই। হায়দার আলী এই বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন স্থাপন করেন এবং তার ছেলে টিপু সুলতান বিভিন্ন দেশ থেকে গাছ ও গাছপালা আমদানি করে সেগুলোতে উদ্যানগত সম্পদ যোগ করেন। হায়দার এবং টিপুর লালবাগ বাগানগুলি মোহাম্মদ আলী এবং তার ছেলে আব্দুল খাদের দ্বারা পরিচালিত হয়েছিল। লালবাগ হল 240 একর বিস্তৃত একটি বাগান। এই বাগানে 1000টিরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে, যাদের বয়স 100 বছরেরও বেশি। এই বাগানে পারস্য, আফগানিস্তান এবং ফ্রান্স থেকে আনা কিছু বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে। একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রতিটি গাছকে শনাক্ত করার জন্য একটা করে স্টিকারের লেবেল লাগানো রয়েছে। এই রকম শান্ত, স্নিগ্ধ, সবুজে ঘেরা পরিবেশ দেখার সাথে সাথে শরীরের ক্লান্তিবোধটা দূর হয়ে যায়। এই রকম সবুজে মোড়া পরিবেশ শহরের বড় বড় অট্টালিকাকে চোখের নিমেষে ভুলিয়ে দেয়। আপনি যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে পাখিদের ডাকও শুনতে পাবেন। যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা যদি পায়ে হেঁটে ঘুরতে না পারেন তাদের জন্য রয়েছে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা। সত্যি কথা বলতে এত বড় বাগান পায়ে হেঁটে সম্পূর্ণ ঘোরাটা একটু চাপের আছে। তবে প্রকৃতিপ্রেমিক মানুষজনের কাছে এই জায়গাটা একটা স্পেশাল জায়গা। বাগানটা ঠিক যতটা বড় এরিয়া জুড়ে রয়েছে ঠিক ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই যে কাঁচের ঘরটা দেখছেন, এখানে বছরে দুটো ফুলের উৎসব পালন করা হয়। একটা হলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সময়, আর অপরটি হলো 15ই আগস্ট স্বাধীনতা দিবসের সময়। এখানে প্রতি বছর দুটো করে ফ্লাওয়ার শোয়ের মেন কারণ হলো মানুষ যাতে বিভিন্ন উদ্ভিদের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এবং উদ্ভিদ সংরক্ষণ ও চাষে জনসাধারণের আগ্রহ জন্মায়। আমাদের অটোচালক এখানে আসতে আসতে একটা কথা বলেছিলেন, 2022 সালের 15ই আগস্ট ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজকুমার এবং কর্ণাটকের সুপারস্টার পুনিত রাজকুমারের প্রয়াত জীবনকে সম্মান জানিয়ে এখানে একটা ফুলের প্রদর্শনী পরিচালিত করা হয়েছিল এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। সেই প্রদর্শনীতে প্রায় 8.34 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিলেন। পার্কের যেই দিকেই তাকাবেন সেই দিকেই সবুজ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। আমার মনে হয় ব্যাঙ্গালোরে যত সংখ্যক লোকজন বসবাস করে তার দ্বিগুণেরও বেশি রয়েছে গাছপালার সংখ্যা। আর এই কারণের জন্যই এখানকার আবহাওয়া এত সুন্দর, না বেশি গরম না বেশি ঠান্ডা, পুরো পিসফুল ওয়েদার। এখানকার বাগানে অসংখ্য ফুলের গাছও রয়েছে, তবে গাছগুলোকে এত সুন্দরভাবে কেটে সাজিয়েছে যেটা প্রতিটা পর্যটকের মন কেড়ে নেবে। আপনারা যারা প্রকৃতিপ্রেমিক লোক রয়েছেন তারা অন্ততপক্ষে একবার এই জায়গাটা ঘুরে যান, খুব ভালো লাগবে। শান্ত নিরিবিলি পরিবেশ আর তার সাথে পাখিদের গুঞ্জন, সত্যি এটা একটা দারুণ অভিজ্ঞতা। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড হতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, চাইলে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে
এই রকম সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।